বন্যার পানি সরে গেছে, রেখে গেছে ক্ষত। বাড়িঘর, দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে নানা পণ্য। ফেনী, কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি, বসতবাড়ি আর ঘের পুনর্বাসনে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এছাড়া পানিবাহিত নানা রোগ প্রতিরোধে মেডিকেল টিমগুলোর আরও সক্রিয় ভূমিকা চান এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 4 দশকের ইতিহাসে আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তগুলোর মধ্যে অন্যতম ফেনীর ফুলগাজী। কোনো পূর্বাভাস ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে হতচকিত হয়ে পড়েন হাজারো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন অনেকে। তারা ঘরে ফিরেছেন শূন্য হাতে। দোকানগুলোতে থাকা চাল, ডাল, খাবার অথবা পেঁয়াজ, আলু সব পচে গেছে। কাঁচা ঘর ধ্বংস হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। নান্নাবাজারের দোকান ছিল, মুদি দোকান। দোকানের ভিতরে আমার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার চাউল, পাত যত কিছু আছে সবকিছু সব ক্ষতির সাথে চলে গেছে। ঘরবাড়ি, মূল্যবান সব সম্পদ হারানো মানুষের কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে, পুকুর ও ঘেরের মাছও ভেসে গেছে। দরজা জানালা খোলা, এটি সব ভাইয়া সুতলেখা ভাই গেছি, সব অবস্থা খারাপ হয়েছে। ঘর দুয়ারের পরিবেশ নাই, দোকান মতো পরিবেশ নেই। আমরা বর্তমানে 1 মাস পরে বা 2 মাস পরে অবস্থান করা ওই পরিবেশ বর্তমানে আমাদের ফ্যামিলির নাই। ফেনী, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিলেন মানুষ। এখনও পানির নিচে অনেক এলাকা। আমাদের গ্রামে প্রায় 3000 লোক আছে। 3000 লোক একেবারে অচল। কুমিল্লার গোমতীর তীর এখনও সংকটাপন্ন বানের তোড়ে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ও বাঁধের বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার আহ্বান স্থানীয়দের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। বন্যা দুর্গত 9 জেলায় বানভাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনটিভি। এবার ত্রাণ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে। দুর্যোগের এ সময় ত্রাণ পেয়ে খুশি বন্যা দুর্গতরা। লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে বিধ্বস্ত হয়েছে লক্ষ্মীপুর জেলা। গ্রামীণ জনপদের পাশাপাশি ধান, রবিশস্য, মাছের ঘের নষ্ট হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে এনটিভি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের চরবসু এলাকায় বন্যা কবলিত 170 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে এনটিভি। ভয়াবহ দুর্যোগের এই সময় এনটিভি ত্রাণ পেয়ে খুশি দুর্গত এলাকার মানুষ। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, ঠিক সে সময় আমাদের মাঝে এনটিভির পরিবারের পক্ষ থেকে আজকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। ডাল, চাল, আলু, তেল, অলিভ এগুলো খাইছি। আলাদা করে ধন্যবাদ। এনটিভির পক্ষ থেকে আজকে মানুষের জন্য খাবার নিয়ে আসছে এনটিভিকে ধন্যবাদ। শুধু সংবাদ আর বিনোদন নয়, দেশের প্রতিটি দুর্যোগে পাশে ছিল এনটিভি। তাই এনটিভির মতো অন্য প্রতিষ্ঠান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালে এ ক্ষত হয়তো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এনটিভি নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যায় বরাবরের মতো মানবতার পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি তহবিলে আসা অনুদান ইতিমধ্যেই 130 কোটি টাকায় পৌঁছেছে। 3 স্তরে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে নতুন নতুন পরিকল্পনা। আর প্রত্যাশার চাইতে অনুদান অনেক বেশি আসায় আগামীকাল রাত 12টার পর তাদের তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ভারী আর শুকনো খাবার প্যাকেজিংয়ের বিশাল এক কর্মযজ্ঞে মুখরিত রাজধানীর বাড্ডার সাতারকুলে মাদ্রাসাতুস সুন্নাহর এই মাঠটি। স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন রকমের খাবার। 17 কেজির প্যাকেট করে তুলে দেয়া হচ্ছে কাভার্ড ভ্যানে। বিরামহীনভাবে তা ছুটে চলছে বন্যার্ত এলাকায়। এখনো অব্যাহত রয়েছে দেশ ও প্রবাস থেকে আসা অনুদান। এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। 15 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 10 লাখ টাকা। 100 কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল। সেটা হয়তো আরও 10-20 কোটি বা 30 কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বা বেশি হতে পারে।
ত্রাণ বিতরণের এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে ৩,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক। এদের মধ্যে দিনে রাতে মিলিয়ে এখানেই কাজ করছে নানা শ্রেণী ও পেশার ২৫০০ মানুষ। পাশাপাশি বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণে নিয়োজিত আছেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। পানি নামতে শুরু করায় নতুন পরিকল্পনা নিয়ে অনুদান গ্রহণে ইতি টানতে চাইছে সংগঠনটি। ২৫০০ মেট্রিক টন চাল আমরা কিনেছি। এই ২৫০০ মেট্রিক টন চাল আমরা ১ লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে দিব, যাতে করে তারা সার্ভাইভ করে উঠতে পারেন। আমাদের যে ১০০ কোটি প্লাস ডোনেশন এসেছে, সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না। যদি আমরা আগামী মঙ্গলবার রাত ১২টায় ক্লোজ করে দিব, এরপর আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদানের অর্থ থেকে খাদ্য সহায়তায় ৩০ কোটি, কৃষি ও ব্যবসা সহায়তায় ৩০ কোটি, গৃহ সংস্কার ও নির্মাণে ৩০ কোটি এবং শিক্ষা খাতে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যৎ অনিশ্চিত। একের পর এক গুলিতে বিদ্ধ শরীরে দেখা দিচ্ছে নানান জটিলতা, তবুও হাসপাতালে বিছানায় শুয়ে প্রত্যাশা করছেন তাদের রক্তের বিনিময় হলেও দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়। স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে বিদ্ধ এমন অন্তত ৩৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল চৌধুরী। শরীর এফুড় করেছে অন্তত 4টি গুলি। হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা রুবেল আহমদ। পেশায় রাজমিস্ত্রি রুবেল নিজে কোনো আন্দোলনে না গেলেও গত ৪ আগস্ট সরকার পতনের ঠিক আগের দিন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মিছিলে পুলিশের নির্বিচার গুলিতে শিশু কিশোরদের আহত হতে দেখে ক্ষোভে তার প্রতিবাদ করতে যান। এ সময় এক সহকর্মী গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে তাকে উদ্ধারে গিয়ে পেটে ও কোমরে গুলিবিদ্ধ হন রুবেল। শিশু মাসুম বাচ্চা গুনতা, এত সৌজা বাচ্চা গুনতা, তারার উপরেও ওতায় বুলেটে চিহ্ন। ওর আগে খাম বাদ দিয়ে আমি আইলাম, আইয়া বললাম যে দেখি একটু হেল্প করা যায়নি। এলোপাথারি গুলিতে বিদ্ধ প্রায় সবার শরীরেই দেখা দিচ্ছে নানান জটিলতা। তবে হাসপাতালে তাদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। তাদেরকে আমাদের হসপিটালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সব কিছু সম্পূর্ণভাবে ফ্রিতে প্রদান করা হচ্ছে এবং তাদেরকে কোনো ওষুধ যেটা হচ্ছে সরকারি সাপ্লাই নেই তাদের জন্য আলাদাভাবে সেটা আনানো হচ্ছে এবং তাদেরকে সেটা প্রদান করা হচ্ছে। বাবাহীন সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রুবেল। বাড়িতে বৃদ্ধা মা ও ছোট ভাই বোনরা এখন অসহায়। তবু সব কষ্টের বিনিময়ে দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে, হাসপাতালের বিছানায় শুয়ে এমনই প্রত্যাশা তার। আমাদের কষ্ট দিয়াও যদি দেশটা ভালো চলে যায়, আমাদের মরিয়াও আমরা শান্তি, আমরা কোনো কষ্ট নাই, কোনো কষ্ট থাকতো নাই। বৈষম্য বিরোধী ও সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ ও গুরুতর আহত অন্তত ৩৭ জন এখনও চিকিৎসাধীন আছেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, একজন নাগরিক হিসেবে এই হত্যার সুষ্ঠু বিচার চান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা সদস্য সহ নিহত হয় ৭৪ জন মানুষ। নারকীয় ওই ঘটনা শুধু বিডিআরের অভ্যন্তরীণ ছিল নাকি বাইরের ইন্ধনে হয়েছে তা নিয়ে হতাহতদের পরিবারের নানা প্রশ্ন রয়ে গেছে। বিদ্রোহের ওই ঘটনায় ৯,০১৯ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও চাকরিচ্যুত করা হয়। আর হত্যা মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড ও ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ ২৬২ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশেষ জজ আদালত। রোমহর্ষক এ ঘটনায় বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায়ও হয়েছে। তবে এই হত্যা মামলার তদন্ত নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকে বিডিআর বিদ্রোহকে বিডিআর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। তারা দাবি করেন ওই হত্যাকাণ্ড হয়েছে সরাসরি শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ মদতে, তাই তারা শেখ হাসিনাকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করেন। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। এমন প্রেক্ষাপটে ঘটনার 15 বছর পর নতুনভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়ার কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বানের পানি না জানি আর কত কি কেড়ে নেবে, বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়কও। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হুহু করে ঢুকে পড়ার ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ারে, এখন থাকানোর জায়গা নাই, এখন স্কুল ঘরও গেছি, পানি হিঙানো কিছু দেয় না। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই, আমি থাকি পারে পারে, এখন পানি আর এক জায়গা থাকি স্কুল ঘর, সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের, চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে, এক একটা খাদা আমার মাজা পরিমাণ। পানির জন্য রাস্তায় কি খাদা আছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সব কিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকা ছোট ছোট বাচ্চা, ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের
বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা কি? খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অভিযুক্তদের গ্রেফতার ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আগামীকাল থেকে বহির্বিভাগ সেবাসহ সব ধরনের সেবা কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। এর জের ধরে প্রথমে কমপ্লিট শাটডাউন, পরে সেটি প্রত্যাহার করে জরুরি বিভাগ চালুর ঘোষণা দিয়ে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো অবহেলার প্রমাণ পায়নি তদন্ত দল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। এদিকে চিকিৎসকদের দাবি অনুযায়ী জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বহির্বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার, আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। চিকিৎসকদের দাবি পূরণে সরকার সচেষ্ট থাকায় মঙ্গলবার থেকে বহির্বিভাগের সেবা কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির মঞ্জু গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রয়েছেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। এদিকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আক্তারুজ্জামান এ আদেশ দেন। আইডিয়াল কলেজে প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বিকেলে রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। একই সাথে এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে 2 দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা
অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 18 মন্ত্রী ও 8 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।